শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেট নগরীর বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক যানজট মুক্ত ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। বছরের প্রথম দিন থেকে বন্ধ হচ্ছে রিকশা চলাচল, হকার মুক্ত হচ্ছে ফুটপাত। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা সংক্রমণের মধ্যে দেশে ফেরা 237 যাত্রীকে পাঠানো হলো হোম কোয়ারেন্টিনে। শুক্রবার থেকে লন্ডন থেকে আসা সকল যাত্রীকে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। বিদায়ী বছর জুড়ে আলোচনা সমালোচনায় ছিল ছাত্রলীগ ও পুলিশ। বিচ্ছিন্ন ঘটনায় মানবিক অর্জন ম্লান। ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন লটারি 7 জানুয়ারি। সিলেটের কানাইঘাটে খুন ও ডাকাতির 2.5 বছর পর 3 ডাকাত গ্রেফতার। এ নিয়ে চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার হলো 10 জন। বছরের শেষ দিন সারা দেশে করোনা ভাইরাসে 28 জনের মৃত্যু। আরও প্রায় 1000 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত। সিলেট বিভাগে একদিনে 21 জন করোনা আক্রান্ত শনাক্ত, সুস্থ হলেন 25 জন। গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ। পেশাগত মান ধরে রেখে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। সিলেটের আখালিয়া থেকে বিদেশি রিভলভার সহ পলাতক আসামি গ্রেফতার। গ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়, এই স্লোগান নিয়ে আজিরগঞ্জে গণপাঠাগারের উদ্বোধন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সিলেট নগরীর ব্যস্ততম সড়ক বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা। এই সড়ক এলাকা ঘিরেই গড়ে উঠেছে সিলেটের ব্যবসা বাণিজ্য। সড়কটির পাশে রয়েছে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই সকাল থেকে এই সড়কটিতে লেগে থাকে যানজট। ব্যস্ততম এই সড়কে যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনের বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে বছরের প্রথম দিন থেকে ওই সড়কে রিকশা, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট নগরীর বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক প্রশস্তকরণ, বিদ্যুতের খুঁটি ও তারের জঞ্জাল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় প্রায় 1 বছর আগে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ইতোমধ্যে রাস্তাটি প্রশস্তকরণের কাজ সম্পন্ন হয়েছে। 2 পাশের বিদ্যুতের খুঁটি তুলে মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও ডিশ সহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইন। চৌহাট্টার অংশ থেকে রাস্তার ডিভাইডারে বসানো হয়েছে দৃষ্টিনন্দন লোহার রেলিং, লাগানো হয়েছে ফুলের গাছ। সব মিলিয়ে রাস্তাটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। রাস্তার ডিভাইডার, রেলিং বসানো ও ফুলের গাছ লাগানোর কাজ এখনও অব্যাহত রয়েছে। ব্যস্ততম এই সড়কটিতে পুরো দিনই লেগে থাকে যানজট। এই যানজটের অন্যতম কারণ হিসেবে সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ রিকশা ও ভ্রাম্যমাণ হকারকে চিহ্নিত করেছে। তাই যানজট নিরসনে গেল 16 ডিসেম্বর থেকে নগরীর লালদিঘি মাঠে হকারদের পুনর্বাসন করা শুরু হয়েছে। ইতোমধ্যে তালিকাভুক্ত সকল হকারকে ওই মাঠে ব্যবসায়ের জন্য বসার জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে ওই সড়ক সহ নগরীর কোথাও হকার বসতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন ও পুলিশ। কেউ সড়ক বা ফুটপাতে জিনিসপত্র নিয়ে বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে 2 প্রতিষ্ঠান। এদিকে যানজট নিরসনে জিন্দাবাজার বন্দরবাজার চৌহাট্টা সড়ক দিয়ে শুক্রবার থেকে সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সিটি কর্পোরেশন। ফলে ওই সড়ক দিয়ে হয়তো যাত্রিক যানবাহন বা পায়ে হেঁটে চলাচল করতে হবে জনসাধারণকে। সিটি কর্পোরেশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গেল কয়েকদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন রিকশা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবারও তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন, কিন্তু সিটি কর্পোরেশন তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জনস্বার্থেই বন্দরবাজার চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে একদিকে যেমনই গুরুত্বপূর্ণ সড়কটি যানজট মুক্ত হবে, তেমনি সৌন্দর্যও বাড়বে। সড়কটির যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। রিকশার জন্য এই উদ্যোগ কোনোভাবেই ভেস্তে দিতে পারি না।
লন্ডন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরও ২৩৭ জন যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে ২০৫ জন যাত্রী ছিলেন সিলেটের। ওসমানী বিমানবন্দরে তাদেরকে নামিয়ে দিয়ে বাকি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। সকল যাত্রীর সাথে করোনার নেগেটিভ সার্টিফিকেটে থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে শুক্রবার থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেও তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। বৃহস্পতিবার সকাল 10:30টায় বাংলাদেশ বিমানের BG202 202 ফ্লাইটটি 237 জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সিলেটের 205 জন যাত্রী নামিয়ে দিয়ে আধ ঘন্টা পর বাকি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকায় হোম কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আহমেদ সিরাজ মুনির। যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রমণশীল করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে সিলেটে একের পর একে প্রবাসীরা আসতে থাকায় এ অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ২০২০ সাল। মহামারী করোনা ভাইরাসে আতঙ্ক ছড়ানো এই বছরের সিলেট জুড়ে আলোচনায় ছিল ছাত্রলীগ ও পুলিশ। হত্যা ও গণধর্ষণের ঘটনায় বছর জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিলেটের ছাত্রলীগ। এছাড়া পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করে রায়হান নামের এক যুবক খুনের ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। করোনা সংকটে বিশেষ করে লকডাউনের সময় মানবিক সহায়তা নিয়ে সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়ায় পুলিশ ও ছাত্রলীগ। ঘরবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা প্রশংসা কুড়িয়েছিল সাধারণ মানুষের। কিন্তু ছাত্রলীগের কয়েকজন ক্যাডার ও পুলিশের কয়েকজন অসৎ সদস্যের কারণে সেই অর্জন ম্লান হয়ে পড়ে। প্রশংসার জায়গা পরিবর্তিত হয় সমালোচনায়। গেল ৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে নগরীর টিলাগড়ে খুন হন কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী অভিষেক দেদীপ। সহকর্মীদের ছুরিকাঘাতে খুন হয় সে। এই হত্যাকাণ্ডের পর টিলাগড় এবং পার্শ্ববর্তী এমসি কলেজ ও সরকারি কলেজ এলাকায় আতঙ্ক ছড়ায় ছাত্রলীগ। হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটে জুড়ে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় নিহত দ্বীপের বাবা বাদী হয়ে কয়েকজন ছাত্রলীগ ক্যাডারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গেল 25শে সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে সিলেটের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ছাত্রলীগ ক্যাডাররা। ওই দিন রাতে তারা এক দম্পতিকে টিলাগড় থেকে তুলে নিয়ে যায় ছাত্রাবাসের ভেতরে। পরে স্বামীকে বেঁধে রেখে ওই দম্পতির প্রাইভেট কারের ভেতরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ছাত্রলীগের ৮ ক্যাডার। এদিকে পুরো বছর ভালো কাটলেও শেষের দিকে এসে শনির দশা ভর করে সিলেট মহানগর পুলিশের কপালে। গেল 10ই অক্টোবর রাতে নগরীর কাষ্ঠঘর এলাকা থেকে টহল পুলিশের একটি দল বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে যায় রায়হান আহমদ নামের এক যুবককে। রায়হান নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। ফাঁড়িতে আটকে রেখে রায়হানের কাছে টাকা দাবি করে পুলিশ। টাকা না পেয়ে তাকে নির্যাতন করে গুরুতর আহত করা হয়। পরদিন সকালে রায়হানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। শুরুতে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করে পুলিশ, কিন্তু পরবর্তীতে তার পরিবার টাকার জন্য নির্যাতনের অভিযোগ তুললে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্বে অবহেলা ও নির্যাতনের প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করে। পরে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি হত্যা এবং হেফাজতের মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই গা ঢাকা দেন এসআই আকবর। গেল 9 নভেম্বর ভারতে পালানোর সময় কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ওই মামলায় 4 পুলিশ সদস্য কারাবন্দী রয়েছেন। এ ঘটনায় মারাত্মক ইমেজ সংকটে পড়ে সিলেট মহানগর পুলিশ। সমালোচনার মুখে বদলি করা হয় পুলিশ কমিশনার গুলাম কিবরিয়াকে।
ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এবছর যে কোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। 2021 শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে আদালত 2 দিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। ফলে এবছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে বয়সসীমা থাকবে না। তিনি আরও জানান, স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হবে। সিলেটের কানাইঘাটে 2018 সালের এপ্রিলে ঘটে যাওয়া ডাকাতি ও খুনের মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। ডাকাতি ও খুনের ঘটনার প্রায় 2.5 বছর পর ধরা পড়ল এই 3 ডাকাত। এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় 10 জন গ্রেফতার হলো। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই সিলেট অফিসের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। আটক 3 ডাকাত হচ্ছে কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফদ গ্রামের কামরুল ইসলাম, একই গ্রামের রশিদ আহমদ ও বীরদোল কচুপাড়া গ্রামের শেবুল আহমদ। বুধবার কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2018 সালের 9 এপ্রিল রাত 2টার দিকে ছোটদেশ আগফদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমান বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে মেরে ফেলে। এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে পিবিআই এর কাছে হস্তান্তর করা হলে একে একে গ্রেফতার হয় 10 আসামি। যে পলাতক 3 জন ছিল তাদের একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে 164 করে এবং এই জিজ্ঞাসাবাদের পরেই আমরা আরও একজনকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে এই 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী আরও 8-10 জনের নাম পাওয়া যায়, যার মধ্যে থেকে আমরা আরও 3 জনকে গতকাল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। বছরের শেষ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 21 জন ও নারী 7 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,559 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 180টি ল্যাবে 13,204টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 13,254টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 32,27,598টি। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,014 জন। আর সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,13,510 জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,389 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,57,459 জন। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, 18 মার্চে প্রথম করোনা রোগী মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ 5,754 ও নারী 1,805 জন। সিলেট বিভাগে একদিনে আরও 21 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 25 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 21 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সর্বাধিক 14 জন সিলেট জেলার। বাকিদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জে 1 জন করে ও মৌলভীবাজার জেলায় 2 জন রয়েছেন। আর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন 3 জন শনাক্ত হয়েছেন আক্রান্ত হিসেবে। একই দিনে সিলেট বিভাগে আরও 28 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 28 জনের সকলের সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫,৪৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,১৩২ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫১১ জন, হবিগঞ্জে ১,৯৫৩ জন ও মৌলভীবাজারে ১,৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ৩১ সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও একজন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪,৫১৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৩ জন। সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী ৩ কমিশনারকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের বিদায়ী সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আজাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি তাপস দাস পুরকায়স্থ। এছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামির মাহমুদ ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমেদের কাছে নিজ নিজ দায়িত্ব হস্তান্তর করেন যথাক্রমে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল ও কোষাধ্যক্ষ ফয়সাল আহমদ মুন্না। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আল আজাদ ক্লাবের অগ্রগতির স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা চাই সিলেট জেলা প্রেস ক্লাব হোক পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন হবে, পাশাপাশি এটি হবে গণমানুষের প্রতিষ্ঠান। সদ্য সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত আজিজ আহমদ সেলিম, মহিউদ্দিন শিরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। তিনি বলেন, আমি বিশ্বাস করি বর্তমান সভাপতির নেতৃত্বাধীন নতুন কমিটি সিলেট জেলা প্রেস ক্লাব অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে ক্লাবের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট AKM শমিউল আলম, নির্বাচন কমিশনার ভবতোষ রায় বর্মন ও ফারুক মাহমুদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশের খাতায় সে পলাতক আসামি, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। রিভলভার কোমরে গুজে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল সুমন মিয়া নামের ওই মোস্ট ওয়ান্টেড আসামি, কিন্তু শেষ পর্যন্ত র্যাবের হাতে ধরা পড়তে হলো তাকে। বিদেশি রিভলভার সহ তাকে গ্রেফতার করা হয়েছে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার হওয়া সুমন মিয়া সিলেটের জালালাবাদ থানার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম রয়েছে তার। বুধবার সন্ধ্যায় আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব ৯ এর মিডিয়া অফিসার ASP ওবাইন। গ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়, এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আসিরগঞ্জ গণপাঠাগার। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ প্রধান অতিথি হিসেবে গণপাঠাগারটি উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে আল আজাদ বলেন, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অনেক গুণীজনের জন্ম হয়েছে। এই গণপাঠাগারটি আলোকিত মানুষ তৈরিতে সহায়ক হবে। জ্ঞান বিজ্ঞান চর্চা ও জ্ঞানের আলো বিতরণে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কবি আতাউর রহমান আফতাবের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মইনুদ্দিন, সাধারণ সম্পাদক সামির মাহমুদ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মুস্তাক আহমদ ও দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সাদেক আহমদ আজাদ। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল কবির, আসিরগঞ্জ গণপাঠাগারের সদস্য সচিব সালেহ আহমদ, অর্থ সচিব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লবিবুর রহমান, ব্যবসায়ী নিয়াজ মাহবুব, কবি SM সেবুল, আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মোহাম্মদ ইয়াহিয়া, শিক্ষক জুলু হাসনাইন ওমর ফুরকানি।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।